ঐতিহ্য অনুসন্ধানে বরাবরের মতন চলে আসলাম পুরান ঢাকায়। বাংলার এই আদি অঞ্চলটি বেশ প্রাচীন, আর সেই কারণে দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা এসে বসবাস শুরু করেন এবং তৈরি করেন দৃষ্টিনন্দন ভবন। দর্শক, আজকের পর্বে সেই ভবনগুলি দেখাবো এবং জানাবো সেই সম্পর্কে নানান তথ্য। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। পুরান ঢাকা সরুগলি পেরিয়ে ধুলোমাখা ইটের দেয়ালে যখন সূর্যের আলো পড়ে, তখন সেই আলো ঝলসে ওঠে এক ভুলে যাওয়া জৌলুসের নাম সূত্রাপুর জমিদার বাড়ি। শুধু একটি ভবন নয়, এ যেন এক অতীতের প্রতিধ্বনি, এক হারিয়ে যাওয়া রাজকীয় জীবনের আখ্যান। সূত্রাপুর থানার রেবতী মোহন দাস রোড, সারিবদ্ধ সবজির দোকান, ভাঙা রাস্তা, কোলাহল। এই বিশৃঙ্খলার পিছনে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সময়ের সাক্ষী, সাদা রঙের সেই ভবনটি, যা এক সময় ছিল গর্ব, ঐশ্বর্য আর ইতিহাসের কেন্দ্রবিন্দু। করিম থিয়ার স্তম্ভ দাঁড়িয়ে থাকা এই ভবনের প্রতিটি ইট যেন বলছে, আমরা দেখেছি জমিদারের রাজত্ব, শুনেছি দেশভাগের কান্না, অনুভব করেছি শূন্য প্রাসাদের নিঃসঙ্গতা। এই দেয়ালগুলো কেবলই মাত্র ইট নয়, সময়ের গায়ে লেখা কবিতা। তখন ব্রিটিশ শাসন চলছে, ব্যবসার প্রাণকেন্দ্র ঢাকা। এই শহরে ছিলেন প্রতাপশালী হিন্দু জমিদার রেবতী মোহন দাস। রুচিতে রাজকীয় 20 শতকের গোড়ায় নির্মাণ করেন এই আভিজাত্য প্রাসাদ, নব্য ধ্রুপদী স্থাপত্য শৈলীতে গড়া, যার নাম আজও ইতিহাসের পাতায় খোদাই করা। রেবতী মোহন দাস নামটি যেন পরিশ্রমের প্রতিধ্বনি, এক জেদি স্বপ্নবাজ মানুষের গল্প। বংশে ধন ছিল না, ছিল না রাজকীয় ঐশ্বর্য, ছিল শুধু সাহস আর শ্রমের ভরসা। 1851 সালে ঢাকার মাটিতে জন্ম তার। পড়েছিলেন আইন বিষয়, কিন্তু কলমের চেয়ে হাতের গামে বেশি ভরসা রেখেছিলেন তিনি। জীবনে প্রথম প্রহরে ব্যর্থ হন, তবুও থেমে থাকেননি। 1884 সালে হাতে নেন ঠিকাদারি কাজ। অর্থের অভাব তাকে ভাঙতে পারেনি, বরং গড়েছেন নতুন পথের পথিক করে। 1894 সালে গড়ে তোলেন তহবিল, কৃষ্ণমোহন দাস নামে ইট, সুরকি ও চুন প্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। সময়ের স্তঙ্কে 1908 সালে আবারও নতুন অধ্যয়ন শুরু করেন প্রেস ব্যবসা, যেখানে অক্ষরগুলো ছাপা হতো শুধু কাগজে নয়, এক পরিশ্রমী মানুষের ইতিহাস। বহু পথ হেঁটে, বহু মানুষকে প্রেরণা দিয়ে 1913 সালে 66 বছর বয়সে যাত্রা থামালেন রেবতী মোহন দাস, কিন্তু রেখে গেলেন এক বার্তা, ধন নয়, শ্রমই পারে মানুষকে মহিয়ানা করতে। রেবতী মোহন দাসের মৃত্যুর পর এই বাড়ির উত্তরাধিকার পান তার ছেলে রায়বাহাদুর সত্যেন্দ্র কুমার দাস, যিনি ছিলেন একাধারে জমিদার, ব্যাংকার ও ব্যবসায়ী ও প্রেস মালিক। ঢাকার পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। ওয়াল্ডার রোডে বিজলিবাতি জ্বালানোর অর্থ দিয়েছিলেন তিনি। সেই রাস্তাটি এক অংশ তার পিতার নামে, রেবতী মোহন বা R.M. দাস রোড। জমিদার বাড়িটি পাশাপাশি দুটি আলাদা ভবনের সমন্বয়ে তৈরি। সম্মুখভাবে এই ভবনটি বেশ প্রাচীন, 50 ফুটের মতো উঁচু প্রবেশ মুখ। এর দুই অংশে লতায় পাতায় মণ্ডিত অর্ধবৃত্তাকার কাঠামো এবং এর নিচে গোল আকার নকশা দেখা যায়। পুরো দালানে বিভিন্ন আয়তনে প্রায় 50টির মতো কক্ষ আছে। পাশের ভবনটি রেবতী মোহন দাসের কোনো এক আত্মীয় নির্মাণ করেছিলেন বলে জানা যায়। ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে বাড়িটি। ভবনের ভিতর বাইরে গড়ে উঠেছে নানান স্থাপনা। অনুমতি নিয়ে যে কেউ বসবাস করতে পারে বটে, কিন্তু সেই স্থাপনার ভিতরে নতুন কিছু নির্মাণ বা পুরনো কিছু নষ্ট করার অধিকার কি কারো আছে? প্রশ্ন থেকেই যায়। 1947 সাল, দেশভাগের ভয়ানক সময়, যখন সীমান্ত রেখা টানা হয় কাগজে নয়, মানুষের হৃদয়ে। সেই বিভীষিকায় এই জমিদার পরিবারও দেশ ছেড়ে চলে যায়। তাদের রেখে যাওয়া প্রাসাদটি সরকার অধিগ্রহণ করে শত্রু সম্পত্তি হিসাবে।
এরপরই রাজকীয় ভবনে থেমে যায় ইতিহাসের কোলাহল, শুরু হয় নিঃসঙ্গতা। যেখানে এক সময় জমিদারদের চলাচল ছিল, এখন সেখানে শুধুই হাহাকার। এই প্রাসাদ এখন ব্যবহার হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোয়ার্টার হিসাবে। সরকারি কর্মকর্তাদের পরিবার এখানে বসবাস করেন। অতীতের রাজকীয় আঙিনা এখন কাপড় শুকানো হয়। এই বাড়িটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সম্পত্তি, কিন্তু পড়ে আছে অবহেলা। দেয়ালের শ্যাওলা, ছাদে ফাটল, কারুকাজ ভেঙে যাচ্ছে। শেষ কবে সংস্কার করা হয়েছে তা আন্দাজ করা যায় না। যে ঐতিহ্য ঢাকার একসময় গর্ব ছিল, আজ তা হারিয়ে যাচ্ছে সময়ের অনাতরে। রাজকীয় এই বাড়ির মালিক বদলেছে, ব্যবহার বদলেছে, কিন্তু আত্মা এখনো বন্দি পড়ে আছে অতীতের এক দুপুরে, যেদিন শেষবারের মতো এই ফটক পেরিয়ে চলে গিয়েছিলেন তাদের আপনজনেরা। দর্শক, হাঁটছি পুরনো ঢাকার অলিগলিতে। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন অনেক পুরনো পুরনো বিল্ডিং। এরকম পুরনো গলিতে হাঁটতে আমার খুব ভালো লাগে। পুরান ঢাকার অলিগলি, রাস্তাঘাট, বাজার এলাকায় সবকিছুই যেন গলা উঁচিয়ে জানান দেয় অতীত জৌলুসের কথা। হাঁটতে হাঁটতে তেমনি এক জৌলুসপূর্ণ বাড়ি খুঁজে পেলাম সূত্রাপুর শ্যামবাজার এলাকায়। এই ৩ নম্বর মোহিনীমোহন দাস লেনের পথ ধরে সামনে এগিয়ে গেলেই এই ভবনটির দেখা মিলবে। পর্দায় আপনারা সেই বাড়িটি দেখতে পাচ্ছেন। এর নাম মঙ্গলাবাস। একে তো জরাজীর্ণ ভবন, তার উপর আবার সাইনবোর্ডে ঢাকা। সব মিলিয়ে দেখে বোঝার উপায় নাই যে একটা সময় এটি ছিল ঢাকার অন্যতম বিলাসবহুল বাড়ি। দর্শক, এই মুহূর্তে আমি আছি মঙ্গলাবাস অথবা মঙ্গল নিবাস। দর্শক, মঙ্গলাবাসটি বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই সম্পর্কে নানান তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিও ধরে আমার সঙ্গেই থাকবেন। মঙ্গলাবাস ভবনটি ৩ তলা, কিন্তু বর্তমান নির্মাণ শৈলীর ৫ তলার সমান। এটি নির্মাণ করেন যতীন্দ্র কুমার সাহা। তিনি ছিলেন জমিদার, ঢাকার বাইরে ছিল তার জমিদারি। বেশ আমোদী লোক ছিলেন বলে জানা যায়। প্রাসাদটি নির্মাণকাল ১৯১৫ সালে। ১৯৪৭ সালে দেশভাগের সময় অনেকেই সম্পত্তি বদল করতে পেরেছিলেন, কিন্তু জমিদার যতীন্দ্র কুমার শাহ পারেনি। তিনি এ প্রাসাদ ফেলে রেখেই কলকাতায় চলে যান। এরপর এই প্রাসাদটি হয়ে যায় শত্রু সম্পদ। ১৯৭১ সালের পর যার নাম হয় অর্পিত সম্পত্তি। দর্শক, এই ছাদেই কিন্তু বেশ কিছু নাটক এবং সিনেমার দৃশ্য ধারণ হয়েছিল। কারণ অনেক নাটক সিনেমাতে দেখা গেছে, এই ছাদটা দেখা গেছে। কারণ এই ছাদেই ওই দৃশ্যগুলি এই ছাদেই ধারণ করা হয়েছিল বেশ বেশ কিছু জনপ্রিয় নাটক এবং সিনেমাতে। আর এইখানে 2টা গম্বুজ দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই যে একটা গম্বুজ আর ওই যে একটা গম্বুজ দেখা যাচ্ছে। দেখি আমি এই পাশটার কাছে যাচ্ছি। এই গম্বুজটা নিচের থেকে ছোট দেখা যায়, কিন্তু বিশাল একটা গম্বুজ। এর বাড়ির বয়স 100 বছর পেরিয়ে গেছে। না, অসুবিধা তো মনে করেন না, অনেকগুলো আছে। যেমন ধরেন এই যে দালানের এগুলা খইসা পড়ে অনেক সময়। তারপর হইতেছে ধরেন বাথরুমের ব্যবস্থাগুলো এত বেশি ভালো না। এই জিনিসগুলোই সব থেকে বড় সমস্যা আর কি। যেমন আপনি রুমগুলাতে গেলে দেখতে পাইবেন যে এই যে দেখেন ভেতরে অনেকগুলো আছে, এগুলো ধরেন অনেক সময় খইসা পড়ে আর কি। এই যে অংশগুলো দেখছেন, বেশিরভাগ রুমে, অনেক রুমে বৃষ্টির সময় পানি পড়ে। তারপরে মনে করেন এই জিনিসগুলোই প্রধান সমস্যা আর কি। আচ্ছা, এটা কি সংস্কার করা দরকার? সংস্কার তো অবশ্যই দরকার। আমাদের যে মনে করেন এই ক্যাম্পাসের যে বড় ভাইরা আছে, তারপরে যারা ছাত্র নেতা আছে, ভাইরা তো মনে করেন প্রচুর চেষ্টা করতেছে, বা ওনারা অনেক উদ্যোগও নিছে। অনেকগুলা কার্যক্রম হয়েছে, হয়তো আপনি ঢুকার সময় দেখছেন গেটটা, ওইটা কিন্তু ছিল না, এটা ওনাদের উদ্যোগে দেওয়া হয়েছে। তারপর হইতেছে মনে করেন এই টাইপের আরো অনেকগুলো বিষয় আছে। যেমন বাথরুমে এখন যেমন দেখতেছেন তাতে অবস্থা আরো খারাপ আছিল। সবার সমন্বয়ে ফাহিম ভাই আছে, তারপর হইতেছে আরো অনেকে আছে, ওনাদের সমন্বয়ে মোটামুটি অনেক কাজ হয়েছে আর কি। বাইরে হয়তো বা আবদার করার পরবর্তীতে কলেজ থেকে দেওয়া হয়েছে আর কি। এছাড়া কলেজ থেকে মানে ওইরকম ভাবে কোনো আলাদা কোনো বাজেট বা এরকম কিছুই হয় না আর কি।
এটা তো কবি নজরুলের আন্ডারে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমিউনিটি আমাদের পুরোটাই। বৃষ্টি হলে তো পানি পড়ে নাকি ভিতরে? বৃষ্টি হইলে যে বললাম আপনাকে যে অধিকাংশ রুমে পানি পড়ে, হাতে কোনো এক দুইটা রুম, এই যে ওদের রুমটা দেখতে পারবো, ওকে জিজ্ঞাসা করলেই পাবেন আর কি। এটা কি প্রতি রুমে পানি পড়ে নাকি ভাই? হ্যাঁ, আপনার হচ্ছে উপরতলায় প্রত্যেকটা রুমে আর কি পানি পড়ে ছাদ থেকে। এটা কি সংস্কার করে না কেন বলতে পারেন? এটা সংস্কার করে না, অনেকদিন আগে দেখছিলাম যে সংস্কার করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এখানকার কিছু স্থানীয় মানুষ এটা বাধা দেয়। তারা হচ্ছে গিয়া এটা ঐতিহ্য হিসেবে রাখার জন্য মানে তারা আন্দোলন করে দেয়, এক প্রকার এই কাজটা হচ্ছে স্থগিত হয়। এবং পরবর্তীতে আমাদের বড় ভাইরা যারা ক্যাম্পাসে ছিল তারা এই উদ্যোগ নিয়েছে এবং অনেকগুলা কাজ বাস্তবায়নও করেছে। এখন মোটামুটি হলে যে পানি পড়ে এই জিনিসটা এখন বাস্তবায়ন করলে পরে মোটামুটি ঠিক হতে পারে। যেমন আবার টয়লেট নাই, ওই সাইডেও আবার সমস্যা দেখা দেয়। আচ্ছা, সংস্কার করেও তো ঐতিহ্য ধরে রাখা যায় তাই না? হ্যাঁ, তা যায়, কিন্তু এই জিনিসগুলা আসলে পলিটিক্যাল ভাবে আগে যখন ছাত্রলীগ ছিল তারা অনেক বাধা দিছে, এখন তারা হয়তো নাই। কিন্তু এখন ছাত্রদল আরো অনেক যতগুলো সংগঠন আছে তারা উদ্যোগ নিয়েছে। কিছুদিন আগে আমাদের হচ্ছে একটা ৭ দফা দিয়েছিলাম এবং সেখান থেকে একটা ভালো ফলাফল আইছে। এখন দেখা যাক সামনে কি হয়। কাগজপত্র ও ইতিহাস ঘেটে জানা যায় বিভিন্ন সময় সরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক ক্লাব ভবনটি ব্যবহার করছেন। মুক্তিযুদ্ধের কিছু আগে থেকে কবি নজরুল কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহার হচ্ছেন। পরে ভবনটির নামকরণ করা হয় মুক্তিযুদ্ধের শহীদ এই কলেজের ছাত্র শামসুল আলমের নামে। এখানে প্রায় ৩৫টি কক্ষে প্রায় ১৫০ শিক্ষার্থী থাকেন। ভবনটি বাইরে থেকে যতটা জরাজীর্ণ দেখা যায় তার চেয়েও বেশি খারাপ অবস্থা ভিতরে। এখানকার সব জায়গায় আমি ঘুরে দেখেছি, প্রতিটি কোণা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। এখানকার শিক্ষার্থীরা অমানবিক জীবনযাপন করছে, ছাদ ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।